আমি ইরানকে বিশ্বাস করি না। কেন? আপনারা কি বলছেন আমি ইরানকে বিশ্বাস করি? আমি সেই শেষ ব্যক্তি হব যে ইরানকে বিশ্বাস করবে। তারা ক্রমাগত আমার সঙ্গে মিথ্যা বলছে। এই মুহূর্তে হরমুজ প্রণালীর উপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ আছে, এর মালিক আমরা, এবং কোনো এক সময় হয়তো তারা কিছু করার চেষ্টা করবে আর তারপর উড়ে যাবে। তবে এই মুহূর্তে আমরা খুব ভালো অবস্থানে আছি। আমরা এমন এক দেশকে সামলাচ্ছি যা গত ৫০ বছর ধরে মধ্যপ্রাচ্যের তাস হয়েছিল। ভেবে দেখলে আসলে ৫১ বছর, তাই না? আমরা ৪ বছর ধরে আসছি ৪৭ বছর। তারা এখন আর মধ্যপ্রাচ্যের তাস নয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যুক্তরাষ্ট্র রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যে যুদ্ধ কৌশলে আটকিয়েছে, যুদ্ধ ধাপে ধাপে দীর্ঘস্থায়ী চলবে, রাশিয়ার অস্ত্র খরচ হবে, রাশিয়ার ক্ষতি হবে, অর্থনীতি অনেকটা সংকটে পড়বে এবং তারা পরাজয়ের দ্বার প্রান্তে যাবে। ঠিক একই কৌশল এইবার যেন তাদের বিরুদ্ধেই ইরানের পক্ষ থেকে কৌশলগতভাবে বাস্তবায়ন হয়ে গেছে। পরিস্থিতি এখন যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ অনুকূলে নয়, তবে যুক্তরাষ্ট্র একটি সুপার পাওয়ার, তারাও কিন্তু পিছু হটতে চায় না। আর এই জন্যই ইরানের ভূখণ্ডে সরাসরি আক্রমণ না করে এইবার তারা হরমুজ প্রণালীতে ইরানের বন্দরগামী যে জাহাজগুলো রয়েছে সেখানে নতুন করে হামলা শুরু করেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইরানের জেলেদের প্রকাশিত ভিডিও, যেখানে যুক্তরাষ্ট্রের অ্যাপাচি হেলিকপ্টারগুলো ইরানের রাডারকে ফাঁকি দেওয়ার জন্য সমুদ্রের একেবারে কাছাকাছি দিয়ে উঠছে এবং তাদের টার্গেট হলো ইরানের যে বন্দরগুলোতে বিভিন্ন জাহাজগুলো যাচ্ছে সেগুলোকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল সহ অন্যান্য বড় সংবাদ মাধ্যমগুলো বলছে, ইরানের বন্দরে যাওয়ার পথে মার্কিন অবরোধ অমান্য করার প্রচেষ্টা করায় পানামার পতাকাবাহী একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একেবারে ভোরের দিকে এই হামলা করা হয় এবং যুক্তরাষ্ট্র যে জাহাজটিতে হামলা করেছে, জাহাজটির নাম হলো এমবি ভেলানোভা। জাহাজটি ইরানের একটি বন্দরের উদ্দেশ্যে ওমান উপসাগর অতিক্রম করার চেষ্টা করছিল। এমত অবস্থায় যুক্তরাষ্ট্র তাদের অ্যাপাচি হেলিকপ্টার থেকে যে হেলফায়ার মিসাইল রয়েছে তা জাহাজটির ইঞ্জিন রুমে নিক্ষেপ করে এবং সাথে সাথেই ইঞ্জিন রুমে বিস্ফোরণের কারণে জাহাজটি ভাসমান সাগরেই একেবারে দাঁড়িয়ে যায়। এবং যেমনটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে এবং সমুদ্র নিরাপত্তার যে ভ্যানগার্ড রয়েছে তারা জানিয়েছেন, পাকিস্তানের উপকূল থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে এই ঘটনা ঘটেছে। যদিও এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি, যারা ক্রুরা ছিলেন তারা নিরাপদে রয়েছেন। তবে জাহাজটিতে এই সরাসরি পদক্ষেপের কারণে ইরানের বন্দরের বিরুদ্ধে যে অবরোধ রয়েছে যুক্তরাষ্ট্র তা শক্তিশালী বাস্তবায়নের জন্য একটা দীর্ঘ সময় পর নতুন করে যুক্তরাষ্ট্র আবার সামরিক হামলা শুরু করলো। একদিকে যুক্তরাষ্ট্র যখন ইরানি বন্দরগুলোর উপর অবরোধ কার্যকর করতে নতুন করে ইরানের জাহাজে হামলা করেছে, ঠিক এমতো অবস্থায় হরমুজ প্রণালী কার্যত সম্পূর্ণভাবে আবার বন্ধ ঘোষণা করে দিয়েছে ইরান। কোনো ধরনের জাহাজ এখন এই হরমুজ প্রণালী দিয়ে আর চলাচল করতে পারবে না। ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে, বিশেষ করে কন্ট্রোলকে কেন্দ্র করে তাদের যে দাবি রয়েছে তা যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্র না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী ইস্যুকে কেন্দ্র করে কার্যত কোনো ধরনের সমঝোতা হওয়ার সুযোগ নেই। প্রশ্ন হলো যে ইরানের জাহাজে আক্রমণ করেছে যুক্তরাষ্ট্র, এর পাল্টা আক্রমণের অংশ হিসাবে ইরান কি উপসাগরীয় দেশগুলোর যে ঘাঁটি রয়েছে সেখানে আবার হামলা করবে? দেখুন, এই ক্ষেত্রে ইরান তার কৌশল পরিবর্তন করে নতুন কৌশল প্রণয়ন করছে, যেটা অনেকটা যুক্তরাষ্ট্রকে নিয়ে খেলার মতো। দেখুন, গত মাসের ৫ দিনের তীব্র আক্রমণে মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরাস্ত করার লক্ষ্যে ইরান জর্ডানের ৩টি ঘাঁটিতে থাকা মার্কিন সেনাদের উপর দফায় দফায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হঠাৎ গতিপথ পরিবর্তন করতে সক্ষম উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ব্যাপকভাবে আঘাত আনে এবং মার্কিন বাহিনীকে তাদের দুষ্প্রাপ্য যে প্যাট্রিয়ট এবং থার্ড ইন্টারসেপ্ট রয়েছে তা ব্যবহার করতে বাধ্য করে। দেখুন, আমেরিকার অস্ত্র মজুদের পরিমাণ সম্পর্কে অবগত দুইজন ব্যক্তির মতে পেন্টাগন ১৫০০-র বেশি প্যাট্রিয়ট ইন্টারসেপ্ট ব্যবহার করেছে এবং তাদের কাছে ১৭০০-রও বেশি কম অবশিষ্ট রয়েছে। সেই সপ্তাহে একদিনে মার্কিন বাহিনী ৫০টি প্যাট্রিয়ট নিক্ষেপ করেছিল, যেগুলোর প্রতিটির দাম ছিল $৪০ লক্ষ বা $৪ মিলিয়ন।
অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডির যে প্রতিরক্ষা এবং নিরাপত্তা বিভাগের সভাপতি রয়েছে সেথ জি জোন্স তার বক্তব্যে বলেন, ইউক্রেন রাশিয়ার ড্রোন পাঠানোর আগে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের সমন্বিত ব্যবহার করেছে। তিনি বলেন, যখন বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আসতে থাকে তখন ইরান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরিস্থিতি আরও কঠিন করে তোলে। ইরান এখন কৌশলগতভাবে কয়েক মাস আক্রমণ চালানোর পর যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার জন্য নতুন কৌশল শিখে গেছে। এটি শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, র্যান্ডম ভাবে সামরিক ক্যালকুলেশনের মাধ্যমে আক্রমণ করলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতাকে চাপে ফেলে যে কোনো সাধারণ মিসাইলও ফাঁকি দিতে পারবে। এই কৌশল ইরান শিখে গেছে। আর ইরান এখন একই কৌশল প্রয়োগ করে এই যুদ্ধকে যুক্তরাষ্ট্রের জন্য আরও ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী করতে চায়, যেটি যুক্তরাষ্ট্রের অর্থনীতি প্রভাব বলয় এবং স্থানীয় যে মূল্যস্ফীতি রয়েছে এবং বিশ্বব্যাপী যে জ্বালানি সংকট রয়েছে তাকেও তীব্র করবে। এটি সরাসরি ইরানকে একটি পরাশক্তি হিসাবে স্বীকার করে নেওয়ার জন্য শুধু যুক্তরাষ্ট্র নয়, পৃথিবীর বিভিন্ন দেশে কৌশলগত চাপ প্রয়োগ করবে। পরবর্তী সময়ে পৃথিবীর বিভিন্ন দেশ ইরানকে একটি সম্ভাব্য প্রতীয়মান শক্তি হিসাবে মেনে নিয়ে সম্ভাব্য চুক্তি করতে পারে। আর এই জন্যই ইরান তার সকল যে বড় শক্তিগুলো রয়েছে এবং ভারী মিসাইলগুলো রয়েছে এখন ব্যবহার করছে না। দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছিল এবং পুরো পৃথিবী দুই মেরুতে বিভক্ত হয়েছিল, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র বা আমেরিকাপন্থী, তখন যুক্তরাষ্ট্র চিন্তা এবং তার সকল সামরিক উদ্ভাবনী প্রক্রিয়া ছিল যুদ্ধ বিমানকে কেন্দ্র করে। যুক্তরাষ্ট্রের থিওরি ছিল সুনির্দিষ্ট আক্রমণের জন্য যুদ্ধ বিমানই সব থেকে শক্তিশালী, যার জন্য যুদ্ধ বিমান আবিষ্কার এবং এর ব্যবহারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগুলো অনেক এগিয়ে ছিল। তবে রাশিয়া বা সাবেক সোভিয়েত ইউনিয়নের মূল থিঙ্কিং ছিল মিসাইল, এই জন্য তারা মিসাইলে অনেকটা এগিয়ে। যুক্তরাষ্ট্র মিসাইলের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে, বিশেষ করে এই সকল দেশ থেকে। তবে বর্তমান প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানগুলো অনেকটাই যেন ঝুঁকিতে পড়ে গেছে। শত্রুর অভ্যন্তরে আক্রমণ করতে গিয়ে নানান ধরনের সংকট এবং কিছু কিছু ক্ষেত্রে ভূপাতিত হওয়ার ঘটনাও ঘটছে। আর এমতো অবস্থায় উত্তর কোরিয়া, ইরান এই সকল দেশের মিসাইলের উত্থান, বিশেষ করে কিছু সময় পূর্বেই একটা দীর্ঘ সময়ের পর চীনের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা সরাসরি পশ্চিমা বিশ্বের সামরিক সমীকরণ একেবারে নাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র 41টি দেশ নিয়ে নতুন একটি আইন পাশ করার চেষ্টা করছে, যে আইনের অন্যতম বড় ভিত্তি থাকবে, কোনো দেশ যদি আন্তর্জাতিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করে তাহলে অবশ্যই 24 ঘন্টা পূর্বে তা পুরো পৃথিবীর যে সকল দেশ রয়েছে ওই অঞ্চল বা অন্যান্য দেশ, বিশেষ করে ধরুন জাতিসংঘের বেতন, সেটা অভিহিত করতে হবে। এখন দেখুন, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বর্তমানে হাতে গোনা কয়েকটি দেশের কাছে আছে। এর মধ্যে যে দেশগুলো রয়েছে তারা যখন এই ধরনের অত্যন্ত গোপন প্রযুক্তি পরীক্ষা করে তা কোনো দেশকে জানায় না, কারণ যখন এই ধরনের মিসাইল পরীক্ষা করা হয় শত্রুর বিভিন্ন ধরনের যেই স্পাই জাহাজ থাকে সেগুলোর প্রযুক্তি এবং নানান ধরনের দুর্বলতা খোঁজ করার জন্য ওই অঞ্চলে উপস্থিত থাকতে চায়, যার জন্য কিন্তু হঠাৎ করে এই পরীক্ষাগুলো হয়। বিশেষ করে চীনের মতো দেশ হঠাৎ করেই এগুলো পরীক্ষা করে, বা রাশিয়া বা অন্যান্য দেশ, বিশেষ করে এই পশ্চিমা বিশ্বের কাউন্টার যারা রয়েছে হুটহাট করেই পরীক্ষা করে। এখন যুক্তরাষ্ট্র চায় যে 24 ঘন্টা পূর্বে তাদের যাতে জানানো হয় মিসাইল কোথা দিয়ে যাবে, কোথায় থাকবে এবং কি ধরনের মিসাইল কত রেঞ্জে থাকবে, এই তথ্যগুলো তারা চায়। এই ধরনের আইন তারা করতে চায়। দেখার বিষয়ে যুক্তরাষ্ট্রের এই প্রচেষ্টা এবং সাথে 41টি দেশের সমর্থন, এই প্রস্তাব পাশ হয় কিনা। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।